স্কুল কলেজের স্টুডেন্টরা আমার সাথে এরকম বাটপারি করবে এটা আমি ভাবতেও পারিনি। বর্ণাঢ্যদের পাশে সামান্য হলেও আমি একটু দাঁড়াতে পেরেছি, এজন্য নিজের কাছে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। চারিপাশে স্লোগান, মাইকের আওয়াজ এবং বাসায় বাসায় স্টুডেন্টরা গিয়ে টাকা এবং কাপড় চোপড় অনেক কিছুই তুলছে। তো আমারও মনে হলো আমিও এভাবে যদি একটু টাকা পয়সা তো দিয়ে হেল্প করেছি, তারপরও আমি কিছু কাপড় দিয়েও যদি আমি হেল্প করতে পারতাম, তাদের পাশে দাঁড়াতে পারতাম, আমার একটু ভালো লাগতো। তো আমি আসলে একদিন সময় নষ্ট করে অনেকগুলো কাপড় আমি সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে আমি বস্তায় করে আলাদা করে রেখে দিয়েছি। এর মধ্যে বাসায় স্কুল এবং কলেজের কিছু স্টুডেন্ট টাকা তুলতে এসেছিল, টাকাও দিলাম তাদের। তারপর কাপড়ের কথা উঠলাম যে আমার ইচ্ছে করছে তাদেরকে কিছু কাপড় আমি দিব। তো ওরা আমাকে একটা নাম্বার দিয়ে গেল, বলল যে আপনি আমাদের কাপড় গুছায় একটু ফোন দিবেন, চলে আসব। আমি 3 দিন ধরে তাদেরকে ফোন করে পাইনি। দিনে 3 থেকে 4 বার ফোন দিয়েছি, আসবো আসবো করে কথা দিয়ে আসেনি। যদি আমাকে বলতো যে আপনি নির্দিষ্ট একটা জায়গায় দিয়ে আসেন, তো আমি দিয়ে আসতাম। 3 দিনে অলরেডি টাকা এবং কাপড় কালেকশন অনেকেরই হয়ে গেছে, এখন স্টকও হয়ে যাবে এর মধ্যে। তো কি আর করব, শেষমেশ তারা যখন আসলো না, আমি খবর পেলাম আমার মেয়ের স্কুলের সামনে কাপড় এবং যে যা দিতে পারছে সেটা তারা জমা নিচ্ছে। তো আমি কি করব, বাচ্চাদের বাসায় রেখে সন্ধ্যার পরে 3টা বস্তা নিয়ে আসলে আমার একার পক্ষে নামা সম্ভব ছিল না, আর বাচ্চাদের তো সাথে নিয়েও যাওয়া সম্ভব না। তারপর আমার এক আপা যে পরিচিত, তাকে মাঝে মধ্যে আমি সাহায্যে হাত বাড়ালে তার কাছে পাই। আমার সংসারের যে কোনো কাজকর্ম থেকে শুরু করে মাঝে মাঝে আমি তাকে ডাকি, হেল্পিং হ্যান্ড সে আমার, মাঝে মাঝে আমার, কন্টিনিউ না। তো আমি বিপদে পড়লে সে সবসময় আমার পাশে এসে দাঁড়ায়। তো আমি ভাবলাম আমি তাকে ফোন দেই, আমার পক্ষে একার তো সম্ভব না। তো তাকে নিয়ে সে আমাকে অনেক হেল্প করেছে, সে বস্তাগুলো নিয়ে দিয়েছে বাসার নিচে। আমি রিক্সা করে আমি সেখানে যাচ্ছি। তো আমি যাচ্ছি যে আমার ভালো লাগছে এবং টেনশনে আছি যে আমি গিয়েও কি কাপড়গুলো আসলে দিতে পারবো কিনা। আর যদি বন্ধ হয়ে যায় কাপড় নেওয়া, তাহলে তো আমার আসলে খারাপ লাগবে। তো শেষমেশ আমি ওখানে গিয়ে পৌঁছেও গেলাম। পৌঁছে ওখানে গিয়ে দেখছি যে না, স্টুডেন্টরা বসে আছে আর এগুলো নিচ্ছে। খুব ভালো লাগলো তাদের দেখে। তা ওদেরকে বললাম যে আপনাদের কিছু স্টুডেন্ট, সাবেক স্টুডেন্ট এরকম বাসায় গিয়ে এই কাজটা করছে, তো আমার সময় নষ্ট করছে, আসলে কাজটা ঠিক করেনি। যাই হোক, ওদের কিছু কথা ওখান থেকে বলে চলে আসলাম। তো সবাই তো আসলে এরকম না, ওরা কষ্টও করতেছে, এর জন্য আসলে ওদের অনেক ধন্যবাদ। ভালো লাগছে ওদের কষ্ট করা দেখে। তাই তো তারপর আমি আস্তে আস্তে বাসায়ও চলে আসলাম। আসার পথে বাচ্চাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসলাম, আর একটু টেইলারও ঢুকলাম, নিজের প্রয়োজনে কিছু কাপড় ছিল তো সেগুলো হয়নি। তো এখান থেকে আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। এসে আমার রান্নাটা বাকি ছিল, রাতের রান্না আমি করিনি। তো ঝটপট করে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। ধোয়া কাটাকুটা কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আমি ডাটা নিয়ে আসছিলাম, ডাটা শাক ভাজি করলাম, আর হচ্ছে ডাটা দিয়ে আমি পাঙ্গাস মাছের পেটি দিয়ে রান্না করব। এবং এভাবে আমি ডাটা দিয়ে কখনো রান্না করিনি, আর জানি না কেমন হয়। তারপরেও আসলে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি রান্নাটা করলাম। তো খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজাই হয়েছিল। তো মাছগুলো সুন্দর ছিল। অনেক পাঙ্গাস মাছে আছে একটু গন্ধ লাগে না, মাছগুলো নদীর মাছই ছিল। আর নদীর মাছ খেতে আসলে বোঝাই যায় না যেটা পাঙ্গাস নাকি। তো আমি ঝাল একটু বেশি দিয়ে মশলা কষিয়ে মাছগুলো সুন্দর করে কষিয়ে একটু তুলে রেখেছি। তারপর হচ্ছে ডাঁটাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এদিক দিয়ে আলবির জন্য 2 টুকরো মাছ আলাদা ভাজি করে নেব, কারণ ও হচ্ছে ঝোল খাবে না, ঝাল একটু খেতেই পারে না ও। ওর জন্য মাছ ভাজি করব, সাথে আমি একজন্য একটা ডালও রান্না করে নিব। ডাল এবং মাছ ভাজি হলে ওর খাওয়া হয়ে যাবে। এদিক দিয়ে ঝোলটা আমার হয়ে গেছে, নামানোর কিছুক্ষণ আগে কষিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো, কিছুক্ষণ রান্না করে তারপর নামিয়ে নিব। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর আমার এই ছোট ছোট ব্লগ ভিডিও গুলো যারা দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ ভিডিওটি বেশি বড় করব না, এখানে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।